আসসালামু আলাইকুম। জলাতঙ্ক হয়ে গেলে তার উপসর্গ দেখা গেলে সাথে সাথে কি করবেন সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আমি জলাতঙ্কর উপসর্গ প্রায় আমার মাঝে দেখা দিছিল। জলাতঙ্কর উপসর্গ বলতে আমাকে একটা বিড়াল আঁচড় দিছিল প্রায় 10 থেকে 12 দিন আগে, আনুমানিক বা 15 দিন এরকম হবে। যখন বিড়ালটা আঁচড় বলতে কি, দাঁত দিয়ে, তার যে ধারালো যে দাঁত আছে সেই দাঁতটা দিয়ে তা আঁচড় দিছিল। তো যখন বিড়ালটা যখন আমাকে আঁচড় দেয়, আমি আসলে তখন মনে করছিলাম যে এটা কিছু হবে না। এটা যেহেতু অন্যান্য মানুষরা বলে বলে আসতেছে, মানুষের মুখে শুনে আসতেছি, ইউটিউবে দেখতেছি, অনেকে বিড়ালের জন্য মায়া কান্না দেখায়। তো আমাদের সমাজটা এখন এমন হয়ে গেছে যে কুসংস্কারে ভরে গেছে। তো কুসংস্কার বলতে অনেক সময় দেখা যেতেছে যে বলতেছে যে আমাদের নবী, যে সাহাবী ছিল আবু হুরায়রা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনি তো যখন বিড়াল পালতো, তো উনার কাছে নাকি বিড়াল থাকতো, তখন তো ভ্যাকসিন আবিষ্কার হয় নাই, তখন তো বিড়াল আঁচড় দিলে বা বিড়াল কামড় দিলে তো তখন তো তাদের তো কিছু হয় নাই। তো সেই প্রসঙ্গটাকে টেনে এনে এই কথাটা যুক্তি সহকারে উপস্থাপন করে। তো দেখেন, আরবের যে বিড়ালগুলা বা পার্সিয়ান বলি আমরা, ফ্রান্স বলি, ইউরোপীয় আরবীয় যে বিড়ালগুলা, সেগুলার একটু জাত উন্নত রকম ছিল। আর আমাদের যে দেশি যে বিড়ালগুলা, এগুলো হচ্ছে আমাদের সবুজায়ন যেই জঙ্গল, আমাদের দেশ তো সবুজ, যেই সবুজের ভিতর কিন্তু বিষাক্ত জিনিস বসবাস করে বেশি, জঙ্গল এলাকাতে বিষাক্ত জিনিস বসবাস করে বেশি। মরুভূমি অঞ্চলেতে বিষাক্ত জিনিসের পাওয়া খুব দুষ্কর, সেখানে বিষাক্ত জিনিস থাকে না। এমনিতে প্রচণ্ড রোদের কারণে ওখানে বিষাক্ত কোনো জিনিস পাওয়া যায় না। হঠাৎ সাপ অথবা বিচ্ছুর দেখা পাওয়া যায়। কিন্তু আমাদের বাংলাদেশে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে সবুজায়ন যে বিষাক্ত পোকা মাকড় অথবা সাপ বিচ্ছুর কারণে এই 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 প্রাণীগুলো একটু বিষাক্ত হয়ে থাকে। তো তাদের সাথে দেখেন আমাদের তুলনা করলে তো চলবে না। তারা জাত হিসেবেও অন্য, আমরা জাতটাও অন্য। তো এখন কথা হচ্ছে তাদের সাথে তো আমাদের মিলালে চলবে না। আহ, আমরা কি করি, অনেক সময় বিড়ালের জন্য যে মায়া কান্নাটা দেখাই, এটা বাদ দেওয়া উচিত। কেন বাদ দেওয়া উচিত? কারণ আমি একজন জলাতঙ্ক আক্রান্ত হয়ে গেছিলাম, আমার ভিতরে উপসর্গগুলো দেখাগুলো দিছিল। তো যখন বিড়াল আমার দাঁতে যখন আঁচড় দেয়, আমি এটা হচ্ছে কি, আমার কাছে বিড়ালটা আসছিল, দেশি বিড়াল আসছিল ঈদের, এই গত ঈদের রোজার ঈদে, ঈদের 2 দিন পরে আসছিল আর কি। তো কোথা থেকে বিড়ালটা আসছিল এসে, আমরা দেখি তো পাঁচতলায় থাকি। তো পাঁচতলার দরজা, আমার দরজার সামনে এসে আর কি বসে থাকতো। তো বসে থাকতো, কান্না করতো, এমনভাবে মায়া কান্না করতো। তা আমার আবার কি, সেই বিড়ালটাকে দেখে আমার কাছে খুব মায়া লাগছে। তো আমি তাকে মূলত খাবার টাবার দিই, খায় টায়। তো আমার কাছে এসে ঘেঁষাঘেঁষি করে, আমার সাথে সময় কাটানোর চেষ্টা করে। আমার কাছে মায়া লেগে গেছে, আমার কাছে ভালো লেগে গেছে। এক সময় কি করি, সেই বিড়ালটাকে ঘরে আশ্রয় দিই। বিভিন্ন ইউটিউবে দেখা শুরু করি কিভাবে বিড়াল বিড়াল পালন করে। তো ওইভাবে আমি বিড়ালটাকে পালন করার চেষ্টা করি। তো বিড়ালটা সভ্য শান্ত ছিল, ভালো ছিল। হ্যাঁ, আক্রমণাত্মক কিন্তু ছিল না, একদম ভদ্র। অন্য দেশি বিড়াল কিন্তু দেখা যাচ্ছে পার্সিয়ান বিড়ালের মতোই আচরণ করে। তা আমি জানি না, হয়তো এটা কারো পালা বিড়াল ছিল। তো এই পালা বিড়ালটা আমার কাছে চলে আসার কারণে আমি কি করি, এই আশ্রয় দিই। এক সময় তাকে খাওয়াইতে যাই আর কি, কিছু খাবার খাওয়াইতে যাই। তো কিছু খাবার ও খায়, আবার কিছু খাবার ও খাইতো না। তো তার জন্য কি হলো, আমি জোর করে খাওয়াইতে গেছিলাম। তো ও কামড় দেয় নাই, ওর দাঁতের 2টা দাঁতের একটা আঁচড় আমার এখানে এই যে লেগে যায়, এই জায়গায়, ঠিক এই জায়গায় হালকা করে লেগে যায়। এটা হলো প্রথমবার। 5 দিন পরে, প্রথম আনার 5 দিন পরে এই জায়গায় আঁচড়টা লেগে যায়। তারপর ওই যখন আঁচড় লাগছে, আমার এই হাত থেকে এই পর্যন্ত পুরোটা ব্যথা হয়ে গেছে। তো আমি, তো আমার কাছে কিছুক্ষণ পর মনে হচ্ছে ওর কামড় তো বিষাক্ত, আমার আবার কোনো সমস্যা হইলো কিনা, এই একটা পয়েন্ট। তার 10 দিন পরে আবার তখন তাকে আদর করতে গেছিলাম, এখানে এই যে আর কি সুড়সুড়ি দেওয়ার জন্য এরকম এরকম করছিলাম।
তো কি করছে, ও কি করছে, হালকা করে আদর করে একটা কামড় দিছে, আদর আদর করে একটা কামড় দিয়ে ছেড়ে দিছে। তখন কি করছে, দাঁত কিন্তু হালকা চামড়ার উপরে পড়ছে, কিন্তু চামড়াটা ছিঁড়ে যায় নাই, চামড়ার ভিতরে রক্ত হয় নাই। কিন্তু সে হালকা একটু আঁচড় লাগার কারণে আমার পুরো হাত এটাও অবশ হয়ে গেছে। সারা দিন সারা রাত মানে 24 ঘন্টা আমার হাত ব্যথা। তো আমি যে পরপর দুইটা আঁচড় খাইলাম, কোনো পদক্ষেপ নিলাম না। তো যখনই মানুষের কাছে বলি বা দেখি, অন্য মানুষরা বলা শুরু করছে, বলে যে না, বিড়ালের আঁচড়ে কিছু হয় না। হ্যাঁ, শান্ত বিড়াল, আগে দেখতে হবে যে সেই বিড়ালের ভিতরে র্যাবিস আছে কিনা, জলাতঙ্ক আছে কিনা, তাহলে আমরা ধারণা করতে পারবো। এখন দেখেন, জলাতঙ্ক তো ওদের ভিতরে থাকবেই, এটা হচ্ছে ভুল ধারণা যে জলাতঙ্ক আছে কিনা। এইটা আমি কি এখন জলাতঙ্ক আক্রান্ত হয়ে মারা যাব আর ওকে নিয়ে কি আমি টেস্ট করে বেড়াবো নাকি? তো সেটা যেন না করি আমরা সাথে সাথে যেন ভ্যাকসিন নিয়ে নিই। আমার যে উপসর্গগুলো দেখা দিয়েছিল, ঠিক 20 দিন পরে হঠাৎ একদিন রাত্রেবেলা আমি যখন কাজ শেষ করে বাসায় আসি, রাত্রে 10টা বাজে, আমি রেগুলারের মতোই আর কি গোসল টোসল করে খাওয়া দাওয়া করতে বসছি। বসার সাথে সাথে আমি 2 নকলা ভাত খাইছি। ভাত খাওয়ার সাথে সাথে আমার এই গলা দিয়ে আর ভাত ঢুকে না, পানি ঢুকে না। আমার গলা এখানে এটা ঢোঁটটা ছোট হয়ে যাইতেছে। যখন আমার ঢোঁটটা ছোট হয়ে যেতেছে, তখন আমার কাছে কেমন লাগতেছে। তারপর যখন আমি পানি খাইতেছি, পানি আমার খাইতে মন চাইতেছে না। আমি পানি খাবো, আমার খুব কষ্ট হইতেছে পানি খাইতে। আমি নিঃশ্বাস নিতে পারতেছি, কিন্তু পানি খাইতে পারতেছি। সাথে সাথে এই হাত পুরো ঝিমঝিম ধরা শুরু হয়ে গেছে। এটা হচ্ছিল প্রথম উপসর্গ যে আমি পানি খাইতে পারতেছি না। দ্বিতীয় উপসর্গ, তার 10 মিনিট পরে শুরু হলো আমার হাত ঝিমঝিম করা। তৃতীয় উপসর্গ, তখন আমার এই ঘাড়ের এই লাইন থেকে এই মাথা পর্যন্ত আমার কি হয়েছে, প্রচন্ড ধরনের আর কি ব্যথা বা অমানসিক একটা অনুভব। মানে ব্যথা না, ওটাকে ব্যথা বলে না, ওটা মনে হচ্ছে কি যে আমি মানে মানে সবকিছু আমি পাগল, মানে পাগলরা যেরকম পাগলামি করে ফাল দিয়ে উঠে, আমার মাথার ভিতরে লাভ দিয়ে উঠতেছে, ফাল পারতেছে খালি বারবার। আমি বসে আছি কেন, আমি এখন দাঁড়ায় আছি কেন, আমি এখন লাফাচ্ছি না কেন, আমি এখন উড়ছি না কেন। তা আমার ভিতরে না, আমার জীবনে এরকম হয় নাই। আমার বয়স এখন 32 চলতেছে। তো 32 বছরের জীবনে আমি কখনো এইরকম মানে আমার সিমটমের মধ্যে আমি দেখা পাই নাই। মানে আমি সবসময় আমি হাইপার হয়ে যাচ্ছি, আমি ফালাইতেছি। সাথে সাথে কি বললো আমার ওয়াইফ, বললো আমাকে যে তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাও, রাত তখন বাজে 11:30। তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাও, তোমার হয়তো ডায়াবেটিস ধরা পড়ছে, নয়তো হাই প্রেশার, নয়তো লো প্রেশার, যে কোনো একটা হবে। তুমি তাড়াতাড়ি এটা চেক আপ করে আসো। হ্যাঁ, তুমি হইও না। তো আমি 5 তলা থেকে নেমে দৌড় দিয়ে গিয়ে ফার্মেসিতে গেছি। ফার্মেসিতে গিয়ে আমি প্রথমে আমার ডায়াবেটিস পরীক্ষা করছে। এখানে একটু ছোট্ট একটু গুঁতা দিয়ে রক্ত বের করে ওটা টেস্ট করছে। তারপরে এখানে প্রেশারটা মাপছে। ফার্মেসির লোক বলতেছে আপনার প্রেশার একদম ঠিক আছে, আপনার ডায়াবেটিস একদম নাই, 6.6 না কত জানি, আমি এত বুঝি না, কারণ আমার কত না। তো সব কিছু ঠিক আছে। তারপর উনি বলতেছে যে এটা হয়তো ভাইয়া, ফার্মেসিওয়ালা বলতেছে যে এটা হয়তো ভাইয়া আপনি সারাদিন কাজকর্ম করে আসছেন, এই জন্য আপনার হয়তো এই জিনিসটা হইতে পারে, গরমের কারণে, পানি শূন্যতার কারণে। হ্যাঁ, এইগুলা বলতেছে। তো আমি বলছি যে ভাইয়া তাহলে 2টা স্যালাইন দেন, আর মাথা ব্যথার জন্য যদি কোনো ওষুধ থাকে আপাতত আমাকে দেন, সকালে আমি ডাক্তার দেখতে যাব। তো বাসায় আসলাম, আসার পরে তখন স্যালাইন গুলাইলাম, পানি খাইতে পারতেছি না। তখন আমার মনে হইলো, আমার ওয়াইফ আমাকে স্মরণ করে দিল, এই তোমাকে না বিড়াল 2টা কামড় দিছিল, তোমার তো জলাতঙ্ক হয়ে যেতে পারে। এই কি বলো? আমি তখন বললাম যে ইউটিউবে সার্চ করো, দেখো যে জলাতঙ্কর উপসর্গগুলা কি। তখনও আমার মাথায় আসতেছে না যে আমার কি জলাতঙ্ক হয়েছে কিনা। পরে আমার ওয়াইফ বললো, এই তোমার তো হুবহু একদম জলাতঙ্কর সিমটমগুলা তোমার ধরা পড়ছে। আমি বলি কি বলো? হ্যাঁ, আমি তখন বলতেছে যে তোমার কি বাতাস করলে কি ঠান্ডা বেশি লাগে? আমি হ্যাঁ, বাতাস করলে আমার ভালো লাগে না। তোমার তারপর কি গলায় কি পানি ঢুকতেছে? আমি না, গলায় পানি ঢুকতেছে না, জিহ্বা শুকায় যাইতেছে, জিহ্বা এরকম করতেছে আর কি, মানে জিহ্বা শুকায় যাইতেছে আর খালি এরকম করতে বলতেছে। আর তখন মাথার যেই যন্ত্রণা তখন বাড়তেছে, তখন আমি আরো একটু আতঙ্কিত হয়ে গেছি। সাথে সাথে আমি দেখছি যে জলাতঙ্কর কি আছে, মানে চিকিৎসা আছে।
সাথে সাথে আমার ওয়াইফ বললো জলাতঙ্ক হয়ে গেলে তার কোনো চিকিৎসা নেই, এটা মৃত্যু ছাড়া। সেই মৃত্যু ভয়ে আমি সাথে সাথে আমি তখন ভাঙ্গা পড়ছিলাম। আমার মনে হয় কালকে মৃত্যু হয়ে যাবে, এই সপ্তাহের মধ্যে আমার জলাতঙ্ক হয়ে যাবে, আমি হয়তো মারা যাব। সাথে সাথে আমি জায়নামাজ বিছিয়ে সালাতুল তাহাজ্জুদ নামাজের মতো আর কি, ওইটা বিপদে পড়লে নামাজে 2 রাকাত পড়তে হয়, ওইটা পড়া শুরু করলাম। আমার আল্লাহর কাছে কান্নাকাটি করা শুরু করলাম, আল্লাহ একটু জীবন ভিক্ষা দাও, এইভাবে এত অল্প বয়সে মারা গেলে হয় নাকি, আমার তো অনেক দায়িত্ব আছে। এরকম বললাম, বলে টলে কান্নাকাটি করে এসে তারপর আমার হাইপার যাচ্ছে না। আর তারপরে আর একটা কথা আছে যে এই তোমাকে কি জিনে আসর করলো নাকি, আবার দেখো আমি তোমাকে সূরা পড়ে ফুট দিই। আমার ওয়াইফ আমাকে সূরা টুরা পড়ে ফুটু দিতেছে, না জিনের কোনো প্রভাব না, এটা মানে জলাতঙ্কর সিমটম, একদম লক্ষণ। তারপর আমি কি করলাম, আমি হাল ছাড়লাম না। আমি কি করলাম যে না, বসে থাকলে, এই অবস্থায় বসে থাকলে হয়তো জলাতঙ্কর যে রোগটা সেটা যদি ব্রেনের ভিতরে চলে যায়, ব্রেনটাকে ছড়ায় যায়, তাহলে তো আমি নিশ্চিত মৃত্যু আমার। তা আমি কি করলাম, সাথে সাথে করলাম কি না, এই পানিটা যেহেতু জলাতঙ্কর মূল সমস্যা হচ্ছে পানি খাইতে পারে না, এই পানিটাকেই আমি বেশি করে খাবো। আমি সাথে সাথে ওই রাত্রে 2টা স্যালাইন গুলাইছি, 2 বোতল স্যালাইন খাইছি 2 লিটারের করে। আর সারা রাত আমি পানি খাইছি, আমার মনে হচ্ছে সারা রাতে আমি 6 থেকে 7 লিটার খালি পানি খাইছি, পানি খাইছি আর প্রসাব করছি, আমার ভিতরে যেন পানিটা থাকে। তারপর আমি কি করছি, আমার আরো খারাপ লাগতেছে, তখন কি হয়েছে, 2 আঙ্গুল মুখের ভিতরে দিয়ে গুতা দিয়ে বমি করছি, যাতে আমার ভিতরে কিছু থাকলে বমিটা যেন চলে আসে। অনেক কিছু করছি, গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইছি ওই রাত্রে। মানে আমি যা যা করার দরকার আমার বেঁচে থাকার জন্য, যা যা করার দরকার সব করছি। আমার এদিকে কোনো সমস্যা না, সমস্যাটা হইতেছে এই গলার উপর থেকে মাথা পর্যন্ত, এদিক থেকে। আর পুরো শরীরের হাত পা মানে ঝিমঝিম, মানে মানে লাফালাফি করতেছে, আমি স্থিরভাবে থাকতে পারতেছি না। তো যখন আমার এইগুলা শুরু হইলো, আমি পানি খাওয়াটা শুরু করলাম। তারপরে কি করলাম, লবঙ্গ খাই, আদা খাই, না গলা আমার ক্লিয়ার হচ্ছে না। আমার জিহ্বাতে পানি, মানে জিহ্বা বলতেছে আরো পানি দাও, জিহ্বাটা শুকায় যাইতেছে, মানে প্রচুর পানি পিপাসা পাইতেছে, কিন্তু গলাতে পানি ঢুকতেছে না। আমি একটানা পানি খাইতেই থাকলাম। সর্বপ্রথম কথা হয়েছে আমি পানি খাইতেই থাকলাম, ওটা নন স্টপ খাওয়ার শেষ করার পর তারপর হঠাৎ করে মনে হলো যে লবণ তো সমস্ত বিষকে পানি করে ফেলায়। তা আমি এক কাজ করি, যে 2 চামচ লবণ নিয়েছি, 2 টেবিল চামচ লবণ নিয়ে পানিতে গুলাইছি, 1 কাপ পানিতে গুলে ওইটা খাইয়ে ফেলছি। খবরদার এই কাজ আপনারা করবেন না, যে লবণ গুলায় পানি এটা খাইয়ে ফেলবেন না, এটা কিন্তু বিষাক্ত, এটা আরো ক্ষতি। কিন্তু আমি সেদিন খাইছি। আপনারা কোনোদিন আমার কথা শুনে লবণ পানি খাইতে যান না, তাই হয়তো মারা যাবেন। কিন্তু আমি ওদিন লবণ পানি 2 টেবিল চামচ পানি গুলে একদম একদম তিতা করা বিষাক্ত পানিটা খাই ফেলছি, যাতে আমি বলছি যে গলার ভিতরে যদি ভাইরাস থাকে বা ভিতরে ভাইরাস মইরা যাক, ঝইলা যাক, এজন্য আমি ওইটা পানি মিলে খাইছি। খাওয়ার পরে 1 মিনিট পরে তখন আমার এই গলার বন্ধটা হইল, সব কিছু বন্ধ হইলো। এদিকে মানে হৃদয় স্পন্দন, তখন দেখতেছি গলার এই ডোরটা এরকম ফাল পারতেছে, এই যে এটা এরকম 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 করে ফাল পারতেছে, বারবার ফাল পারতেছে। ওই লবণ পানি খাওয়ার পর এরকম খালি বারবার ফাল পারতেছে। মানে তখন মনে হইতেছে নিজের কাছে মনে হচ্ছে একটু শান্তি পাচ্ছি। যখন শান্তি পাচ্ছি তখন সারা রাত তো আর ঘুমাইতে পারি নাই। রাত 11টা থেকে শুরু হয়েছে এগুলা, ভোর 4টা বাজে একটু ঘুম আসছে। ভোর 4টা বাজে যখন আমি ঘুমাইছি, ঘুম থেকে উঠছি 7টা বাজে উঠছি। 7টা বাজে উঠেই দেখি আবারও আমার মাথার ভিতরে যন্ত্রণা শুরু হয়েছে। যখন আবার যন্ত্রণা শুরু হয়েছে, ওই সেম যন্ত্রণা, কি ব্যাপার কমতেছে না কেন? যে অন্য কোনো সমস্যা থাকলে তো কমতোই। পরে আমি দেখতেছি বাতাস লাগাইতে পারতেছি না, ঠান্ডা বাতাস লাগাইতে পারতেছি। সাথে সাথে কি করলাম, আবারও সেই লবণ পানি গুলাইয়া 2 চামচ লবণ পানি গুলো আবার খাইছি। খাই বলছি যে তাড়াতাড়ি জলাতঙ্ক হাসপাতালে যাব, কাউকে কিছু বুঝতে দেব না, তাড়াতাড়ি ভ্যাকসিন নেব, কাউকে কিছু বুঝতে দেব না।
কারণ ওইখানে যায় যদি আমি লাফালাফি করি, ওইখানে যায় যদি লাফালাফি করি, ওনারা আমার ভ্যাকসিন দিবে না, আমাকে মৃত বলে ঘোষণা করে দেবে, আমার কাছেই আসবে না। তার জন্য কি করছি, আমার ওয়াইফ বলতেছে এই আমারও তো জলাতঙ্ক হয়ে যাবে, তাহলে কি করব, দুইজনেই টিকা নেই। ওর উপসর্গ হয়তো দেখা দেয় না, কারণ একসাথে স্বামী স্ত্রী থাকলে আপনারা বুঝবেন যে একজনের সাথে একজন থাকলে এটা কানেকশন হয়, যে এক গ্লাসে পানি খাওয়া, এই সেই আমার লালার সাথে ওর লালা যদি চলে যায়, এই একটা বিষয়টা। তো আমি বললাম যে ওয়াইফ তোমারও কোনো ইয়া করে, তোমার বিড়ায় কামড় দেয় না তো কি হয়েছে, হ্যাঁ তুমি তো আমার সাথে ছিলা, তাই তোমারও জলাতঙ্কর ভ্যাকসিন নিতে হবে, তুমি আমার সাথে এখন চলো। আমি আমার এদিক দিয়ে আমার গ্রামের বাড়িতে আমার বাবা মা সবাইকে জানাই দিছি, ওনারা দোয়া পড়া শুরু করছে। তারপর কি করলাম, শক্তি খাটিয়ে ধৈর্য ধরে মানে নিজেকে সংযত করে একদম গেলাম হাসপাতালে। আল্লাহর রহমতে হাসপাতালের প্রথম সিরিয়ালেই আমরা মানে যাওয়ার সাথে সাথে আমরা টিকাটা নিতে পারছি। ওখানে সিরিয়াল ধরে বেশিক্ষণ আমার অপেক্ষা করা লাগে নাই, যার কারণে সাথে সাথে যখন ভ্যাকসিনটা দিছে তখনও আমার মাথার ভিতরে যন্ত্রণা ছিল। আমি ধৈর্য সহকারে আস্তে আস্তে বাসায় আসছি, বাসায় এসে গোসল টোসল করছি, করে টোরে মাথায় ঠান্ডা পানি দিয়ে ওরকম হয়েছি। আস্তে 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 দেখি বিকাল 5টার দিকে আমার এই মাথা ব্যথা এবং গলার ব্যথা এটা কমে গেছে, একবারে কমে গেছে, কিন্তু এইখান দিয়ে এই ফালপাড়াটা রয়ে গেছে। তারপর তৃতীয় দিন পরে 3 দিন পরে দ্বিতীয় নাম্বারে ভ্যাকসিনটা নিছি। দ্বিতীয় ভ্যাকসিন নিতে গিয়ে একটা ভিডিও করছি, ওটা ভিডিওটা ছাড়ছি অবশ্য, শর্টস ভিডিওটা একটা ছাড়ছি। 3 নাম্বার ভ্যাকসিন যখন দিতে গেছি সেদিনও আল্লাহ রহমতে দিয়ে আসছি। এখন এই যে পরপর 3টা ভ্যাকসিন নিয়ে নিছি, এখন আজকে প্রায় 10 থেকে 15 দিন হয়ে গেছে। এখন আর আমার ভিতরে আর ওই উপসর্গটা দেখা দিচ্ছে না, হ্যাঁ ওই জিনিসটা দেখা দিচ্ছে না। আল্লাহর রহমতে আমি এখনো সুস্থ আছি, তারপরও বলা যাচ্ছে না আমি কি বাঁচবো না মরবো, ভাইয়া আমার বলা যাচ্ছে না। আমি কি করে, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ হয়ে বেঁচে যাই। হ্যাঁ, কারণ মানুষের পৃথিবীতে বেঁচে থাকাটাই হচ্ছে মূল, মারা গেলে তার কোনো তো অস্তিত্ব থাকলো না, বেঁচে থাকাটাই মূল, আমি বেঁচে থাকতে চাই। যাই হোক, এই ভিডিওটা এই জন্যই আমি করলাম যে যদি আপনাকে কোনো বিড়াল সামান্য একটা আঁচড় দেয়, তার নখ লাগে বা তার দাঁত লাগে, কখনো দেরি করবেন না। অনেকে দেরি করে ফেলাইছেন, আমার মতো পৃথিবীতে তো কোটি কোটি মানুষ, সবারই তো কিছু না কিছু ভাবে সমস্যা হয়। দেরি করে ফেলাইছেন, যে 15 দিন হয়ে গেছে, 20 দিন হয়ে গেছে, আপনার কাছে হাত জোর করে অনুরোধ করলাম, এই যন্ত্রণা আপনি সহ্য করতে পারবেন না, আমি যতটুকু সহ্য করে নিছি, এই যন্ত্রণা আপনি সহ্য করতে পারবেন না। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ, আপনারা মহাখালী 7তলা হাসপাতালে গিয়ে ভ্যাকসিনটা নিয়ে নেন। এখনকার যেই ভ্যাকসিনটা দেয় সেটা হচ্ছে 3টা ভ্যাকসিন দেয়, প্রথম দিন দেয়, 3 নাম্বার দিন গিয়ে একটা দেয়, আবার 7 নাম্বার দিনে একটা দেয়, মানে 7 দিনের মধ্যে 3টা ভ্যাকসিন আপনাকে দিয়ে দিবে। তো এই 7 দিনের মধ্যে একটা ডোজ কমপ্লিট করে দেয়। এই ভ্যাকসিনের মেয়াদ থাকে 3 মাস, এটা কিন্তু আবার বছর না। ওনাদের কাছে আমি জিজ্ঞাসা করছি, এই ভ্যাকসিনের মেয়াদ থাকে 3 মাস। আচ্ছা, আপনাদের কি করতে হবে, এই ভ্যাকসিনটা নিয়ে নিতে হবে। 3 মাস পর যদি আবার আচর দেয়, আবার 3টা ভ্যাকসিন নিয়ে নেবেন, ভালো থাকবেন। তবে যতটুকু পারেন, যদি একবার আপনাকে আচর দিছে, প্লিজ দেরি করবেন না। 10 দিন হয়ে গেছে, 20 দিন হয়ে গেছে, 30 দিন হয়ে গেছে, সবার শরীর একরকম না। আমার শরীর এরকম অল্প রোগে আমার হলো, অনেকে বলে না, গ্রামের একটা ভাষায় বলে না যে সুইট লেগা যায়, তোমার তো ভাইয়া সুইট লেগা যায়, কিছু হইলে তোমার রোগ বাইরা যায়। তো আমার কথা হচ্ছে, আমার শরীরটা ওই রকম যে আমার সামান্যতে রোগ তাড়াতাড়ি হয়ে যায়, ছড়ায় যায়। অনেকের শরীর আছে যে সামান্যতে নাও ধীরে 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 শেষ করে ফেলায়। তো যারাই আপনারা আজকে কালকে আচর খাইছেন বা 1 বছর আগে আচর খাইছেন, মনে আছে কি নাই, প্লিজ দয়া করে ভ্যাকসিনটা নিয়ে নেবেন। কারণ জলাতঙ্কর মৃত্যু অনেক ভয়াবহ, অনেক ভয়াবহ। আমি ইউটিউবে দেখছি, আমি ভিডিও সব কিছু দেখছি, এবং আমার গ্রামের একজন মানুষ এরকম জলাতঙ্ক রোগে মারা গেছে, আমি সরাসরি দেখছিলাম। পাগলের মতো তাকে শিকল দিয়ে বাইরে রাখছে গাছের সাথে, যাতে না ছুটে আরেকজনকে কামড় দিতে পারে। তো এজন্য আমি বলবো যে কোনো অবহেলা করবেন না, জলাতঙ্ক হলে নিশ্চিত মৃত্যু। যদি কোনো সন্দেহ হয় আপনার বিড়াল আপনাকে আঁচড় দিছে বা যাই করছে, প্লিজ দয়া করে ভ্যাকসিনটা নিয়ে নেবেন।
আর এটাই হচ্ছে কথা, আমার জন্য দোয়া করবেন। আমি এরকম অনেক মানে সাজেশনমূলক ভিডিও যদি আমার লাইফে যা যা হয় তা নিয়ে আমি হাজির হব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখেন। আর এই ভিডিওটা যারা জলাতঙ্ক রোগে আক্রান্ত তাদেরকে শেয়ার করেন, অন্য ভাই ব্রাদাররা যেন দেখে, অন্য মানুষরা যেন দেখে এটা যেন সতর্ক হয়ে যেতে পারে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।